আকাশে আজ মেঘের ঘনঘাটা, কিন্তু আমার মেজাজটাই সেই মেঘের চেয়েও কয়েক গুণ বেশি ভারী হয়ে আছে। ড্রয়িং রুম থেকে ভেসে আসা হাসাহাসি শব্দগুলো আমার কানের ভেতর তপ্ত সীসার মতো বিচ্ছে। বিশ্বাসই করতে পারছি না আমার সাথে এই নাটকটা মঞ্চস্থ হতে যাচ্ছে। অদ্ভুত, এ যুগে এসেও কেউ এভাবে বিয়ে দেয়, তাও আবার ওর মতো একটা বাচ্চা মেয়ের সাথে। ধুর! আমি ধপাস করে সোফায় বসে পড়লাম। ঠিক তখনই মা রুমে ঢুকলেন, মুখে সেই চেনা চড়ুই পাখির মতো হাসি, যা দেখলে বোঝা যায় তিনি কোনো বড় রকমের ষড়যন্ত্রে সফল হয়েছেন। কী রে তানভীর, এখনও রেডি হসনি কেন? নিচে সবাই চলে এসেছে। আজ কিন্তু তোর আর তিশার আংটি বদল। মুখটা এমন পেঁচার মতো করে রাখিস না তো। মা, তুমি কি সিরিয়াস? তিশা কত বড় তুমি জানো? ও তো এখনও ঠিকমতো শাড়ি সামলাতে পারে না, আর তোমরা চাচ্ছ আমি এই পিচ্চিকে বিয়ে করি? ও তো আমার চেয়ে অন্তত 7-8 বছরের ছোট। 7 বছর এমন কিছু বেশি না। আর ছোট ছোট করিস না তো। তিশা এখন আর আগের মতো পিচ্ছি নেই, বেশ লক্ষ্মী মেয়ে হয়েছে। চল এখন নিচে চল। মায়ের হুকুম না মেনে উপায় নেই। অনিচ্ছা সত্ত্বেও নিচে নামলাম। ড্রয়িং রুমে বসে আছে তিশা, নীল রঙের একটা সালোয়ার কামিজ পরে সোফার এক কোণে একদম গুটিসুটি মেরে বসে আছে, হাতে একটা চকলেটের প্যাকেট। আমাকে দেখেই ও একগাল হাসি দিল। আরে তানভীর ভাইয়া, আপনি এসছেন? দেখেন, মা আমাকে এই বড় চকলেটটা কিনে দিয়েছে। আপনি খাবেন? অর্ধেক দিচ্ছি। আমি কপালে হাত দিলাম। এই মেয়েকে আমি বিয়ে করব, যে এখনও চকলেট নিয়ে বিজি? আমার বন্ধুদের সামনে মুখ দেখাবো কি করে? তিশা, তুমি কি জানো আজ এখানে কি হচ্ছে? কেন সবাই জড়ো হয়েছে? জানি তো, মা বলল আজ থেকে আপনি আমার খেলনা কেড়ে নিতে পারবেন না, আর সব সময় আমাকে আইসক্রিম কিনে দেবেন, কারণ আমাদের নাকি বিয়ে হচ্ছে। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। ওর কথা শুনে মনে হচ্ছে বিয়েটা ওর কাছে একটা আইসক্রিম ডিল ছাড়া আর কিছুই না। উফ, একে নিয়ে আমি কি করব? এই বিয়ে থামানোর কোনো না কোনো রাস্তা তো আমাকে বের করতেই হবে। ঠিক তখনই বাবা এসে আমার কাঁধে হাত রাখলেন। বাবার গম্ভীর চেহারা দেখে কিছু বলার সাহস হলো না। সবার সামনে আংটি বদলের পর্ব শুরু হতে যাচ্ছে। তিশা এখনও চকলেটের প্যাকেটটা কামড়ে খোলার চেষ্টা করছে। ড্রয়িং রুমের পরিবেশটা এখন উৎসব মুখর, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা মস্ত বড় ট্র্যাজেডি। সবাই হাসছে, ছবি তুলছে, আর আমি একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছি। তিশার দিকে তাকালাম। ও এখন চকলেট শেষ করে দিব্যি তার ওড়না দিয়ে মুখ মুছছে। ওর এই কাণ্ডজ্ঞানহীনতা দেখে আমার রক্ত মাথায় চড়ে গেল। এই মেয়েকে নাকি আমি আংটি পরাবো? তানভীর, যা তিশার পাশে গিয়ে বস। কাজী সাহেব আর মুরব্বীরা সব গুছিয়ে নিয়েছেন। আংটিটা বের কর। আমি যান্ত্রিক পায়ে তিশার পাশে গিয়ে বসলাম। সোফায় বসতেই ও আমার দিকে একটু সরে এলো। ভুরভুর করে বাবল গামের গন্ধ আসছে ওর গা থেকে। পারফিউম বাদ দিয়ে এই মেয়ে কি বাবল গাম মেখে এসেছে? তানভীর ভাইয়া, আপনার মুখটা এমন কেন? তেঁতুল খেয়েছেন নাকি? মা বলেছে বিয়ের সময় হাসতে হয়, হাসুন না। তিশা, চুপ থাকো, বেশি কথা বলবে না একদম। আমার ধমক খেয়ে ও একটু থমকে গেল, ঠোঁট উল্টে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মনে হলো যেন খুব বড় কোনো অপরাধ করে ফেলেছে। ঠিক তখনই বড় চাচা এগিয়ে এলেন সোনার আংটিটা নিয়ে। বড় চাচা বললেন, নাও তানভীর, তিশার ডান হাতের অনামিকায় পরিয়ে দাও। শুভ কাজ দেরি করতে নেই। আমি কাঁপা কাঁপা হাতে আংটিটা নিলাম। তিশার হাতটা যখন ধরলাম বুঝলাম ওর হাতটা কত ছোট আর নরম, একদম বাচ্চাদের মতো। আংটিটা পরানোর সময় ও হঠাৎ হাতটা সরিয়ে নিল। আরে দাঁড়ান, আমার একটা শর্ত আছে। আংটি পরানোর আগে কথা দিতে হবে। আমি আকাশ থেকে পড়লাম। সবার সামনে এই মেয়ে এখন আবার কি শর্ত দেবে? বাবা মাও অবাক হয়ে তিশার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, কি শর্ত? বিয়ের পর কিন্তু আমাকে প্রতিদিন বিকালে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে, আর আমার পড়ার টেবিলের ড্রয়ারে সব সময় কিটক্যাট থাকতে হবে। রাজি? পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। বাবার মতো গম্ভীর মানুষটাও হেসে ফেললেন। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। সবাই ভাবছে তিশা খুব কিউট,
কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো কিন্ডার গার্ডেনের বাচ্চার দায়িত্ব নিতে যাচ্ছি। রাজি রে পাগলি, রাজি। তানভীর তোকে প্রতিদিন ফুচকা খাওয়াবে। এবার আংটিটা পরাতে দে। আমি একরকম জোর করেই ওর আঙ্গুলে আংটিটা পরিয়ে দিলাম। তিশাও পাল্টা আমাকে আংটিটি পরিয়ে দিল। পরানো পরেই ও খুশিতে তালি বাজিয়ে উঠল। ইয়ে, এখন থেকে তানভীর ভাইয়া আমার অফিসিয়াল চকোলেট সাপ্লাইয়ার। আংটি বদল শেষ হতেই আত্মীয় স্বজনরা এসে আমাদের ঘিরে ধরল। সেলফি তোলার ধুম পড়ে গেছে। তিশা বিভিন্ন রকম ভঙ্গি করে পোজ দিচ্ছে, আর আমি বিরস মুখে দাঁড়িয়ে আছি। আমার বন্ধুরা যদি এই অবস্থা দেখে তবে আমার মান সম্মান আর কিছুই থাকবে না। একটু পরেই খাওয়ার ডাক পড়ল। ডাইনিং টেবিলে তিশা আমার পাশেই বসেছে। ভাইয়া, আপনি মুরগির রোস্টটা খান না কেন? খুব মজা হয়েছে কিন্তু, দেবো একটা তুলে? আমি খাবো না, আমার খিদে নেই। তুমি চুপচাপ খাও তো। খিদে নেই কেন? প্রেমে পড়লে নাকি খিদে চলে যায়। আপনি কি আমার প্রেমে পড়ে গেছেন? আমি বিষম খেলাম। কাশি চোটে আমার অবস্থা খারাপ। গ্লাসের জল খেয়ে কোনো মতে নিজেকে সামলালাম। এই মেয়ে কি আসলে পিচ্চি, নাকি আমাকে জ্বালানোর জন্য এমন কথা বলছে? ওর চোখের দিকে তাকালাম। বড় বড় চোখের মণি দুটো চিকচিক করছে। সেখানে কোনো শয়তানি নেই, আছে শুধু একরাশ সারল্য। আর এটাই আমার জন্য সবচেয়ে বড় বিপদ। ডিনার শেষে সবাই যখন বিদায় নিচ্ছিল, তিশা তার মায়ের পেছনে যেতে যেতে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আমার দিকে দৌড়ে এলো। তানভীর ভাইয়া, কাল কিন্তু আসছি আপনার বাসায়। আমার নতুন গেমটা খেলে দেবেন বলেছিলেন, মনে আছে তো? টাটা। ও চলে গেল ওর পরিবারের সাথে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রাতের ঠান্ডা বাতাস গায়ে লাগছে। হাতে সোনার আংটিটা চকচক করছে। কাল থেকে এই পিচ্চি মেয়েটা আমার বাড়িতে এসে হাজির হবে। আমার সাজানো গোছানো শান্ত জীবনটা যে তছনছ হতে চলেছে তা বুঝতে আর বাকি নেই। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো। জোর করে হওয়া এই সম্পর্কের ভবিষ্যৎ কি? আমি কি কোনোদিন ওকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো, নাকি সারা জীবন ও আমার কাছে চকলেট পাগল ওই পিচ্চি মেয়েটাই থেকে যাবে? সকালে মিষ্টি রোদটা যখন জানালার পর্দা ভেদ করে আমার মুখে এসে পড়ল, তখনও জানতাম না আজ আমার কপালে কি পরিমাণ ভোগান্তি আছে। কাল রাতে আংটি বদল হয়েছে, আর আজ সকাল হতেই সেই আপদ আমার ঘরে হাজির। আমি কেবল ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে গিয়েছি। দেখি তিশা সোফায় বসে দিব্যি পা নাড়াচ্ছে আর আমার মায়ের সাথে গল্প করছে। ওর পরনে একটা বাসন্তী রঙের কামিজ, চুলে দুটো বেনি করা। ওকে দেখে মনে হচ্ছে না ও কোনো হবু বউ, বরং মনে হচ্ছে পাশের বাসার কোনো ছোট বোন বেড়াতে এসেছে। বাহ, বেলা 10টা বাজে আর হবু বর মাত্র ঘুম থেকে উঠলেন। আপনি কি কুম্ভকর্ণের বংশধর নাকি তানভীর ভাইয়া? আমি চোখ কপালে তুলে ওর দিকে তাকালাম। আমার ঘর, আমার সকাল, আর এই মেয়ে আমাকে ঝাড়ি দিচ্ছে। আমি বললাম, তিশা, তুমি এত সকালে এখানে কি করছো? আর আমাকে এভাবে কথা বলার সাহস পাচ্ছ কোথায়? সাহস মানে? এখন থেকে আপনার সব কিছুর ওপর আমার অধিকার আছে। মা বলেছে স্বামীরা যদি অলস হয় তবে স্ত্রীরা নাকি একটু কড়া শাসন করলেই তারা লাইনে আসে। তাই এখন থেকে আপনার আলসেমি আর চলবে না। যান, চটপট ফ্রেশ হয়ে আসুন, আমরা নাস্তা করব। আমি মায়ের দিকে তাকালাম সাহায্যের আশায়, কিন্তু মা তো হবু পুত্রবধূকে পেয়ে আমাকে ভুলেই গেছেন। মা হেসে বললেন, তিশা ঠিকই বলেছে তানভীর, তুই সত্যি খুব কুঁড়ে হয়ে যাচ্ছিস। যা, ফ্রেশ হয়ে আয়। আমি গজগজ করতে করতে বাথরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে যখন ডাইনিং টেবিলে বসলাম, তখন দেখলাম তিশা প্লেটে রুটি আর ভাজি সাজিয়ে রেখেছে। এই নিন, এখন চুপচাপ খেয়ে নিন। আর শোনেন, আজ থেকে বাইরে গিয়ে উল্টোপাল্টা ভাজা পোড়া খাওয়া একদম বন্ধ। আমি লিস্ট করে দেব কি কি খাবেন। আপনার স্বাস্থ্য নিয়ে এখন আমাকেই ভাবতে হবে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। পিচ্চি মেয়ের মুখে এত বড় বড় কথা। বললাম, ও তাহলে এখন থেকে তুমি আমার ডায়েট কন্ট্রোল করবে? তা ম্যাডাম, আপনার নিজের চকলেট আর ফুচকা খাওয়ার কি হবে? ওটা তো আমার এনার্জি ড্রিঙ্ক, ওটা ছাড়া আমি চলতে পারি না। কিন্তু আপনাকে একদম ফিট থাকতে হবে, কারণ আমাকে যখন কোলে তুলবেন তখন যেন আবার কোমর মচকিয়ে না যায়। আমি চায়ের কাপে চুমুক দিতে গিয়ে আটকে গেলাম।
ওর এই অকপট আর অদ্ভুত রোমান্টিক কথায় আমি হাসবো না রাগ করব বুঝতে পারছি না। নাস্তা শেষ করে ভাবলাম নিজের রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসবো, একটু অফিসিয়াল কাজ আছে। কিন্তু রুমে ঢুকতেই দেখি তিশা আমার আগেই সেখানে উপস্থিত। ও আমার ড্রয়ারগুলো সব গুছিয়ে ফেলেছে। তিশা, তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকেছ? আর এই ফাইলগুলো ওভাবে কেন রেখেছ? আমি তো খুঁজে পাবো না। গুছিয়ে রেখেছি তাই খুঁজে পাবেন না? আপনি কি অগোছালো থাকতে ভালোবাসেন? আপনার সব শার্টগুলো আমি রং মিলিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছি। আর এই যে ল্যাপটপ, এটা আজ আর খোলা যাবে না। আজ ছুটির দিন, আজ আপনি শুধু আমার সাথে সময় কাটাবেন। আমার মেজাজ এবার সত্যি খারাপ হলো। বললাম, দেখো তিশা, আমাদের বিয়েটা বড়দের চাপে হচ্ছে। তার মানে এই নয় যে তুমি আমার ব্যক্তিগত কাজে বাধা দেবে। আমি অনেক ব্যস্ত, তুমি নিচে গিয়ে মায়ের সাথে থাকো। আমার কথা শুনে তিশার হাসি খুশি মুখটা হঠাৎ কালো হয়ে গেল। ও মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। আমি ভাবলাম হয়তো এবার ও কাঁদবে, কিন্তু না। ও হঠাৎ আমার কাছে এসে আমার শার্টের হাতা খামচে ধরল। ওর চোখে তখন পানি টলমল করছে, কিন্তু গলায় এক অদ্ভুত জেদ। আমি পিচ্ছি হতে পারি, কিন্তু আমি বোকা নই তানভীর ভাইয়া। আমি জানি আপনি এই বিয়েতে খুশি নন, কিন্তু আমি তো আপনাকে অনেক ছোটবেলা থেকে পছন্দ করি। আপনি কি একবারও আমার কথা ভেবে দেখবেন না? আমি কি খুব বেশি খারাপ? ওর এই সরাসরি প্রশ্নে আমি থতমত খেয়ে গেলাম। তিশার চোখের দিকে তাকিয়ে কেন জানি আমার খুব মায়া হলো। এই মেয়েটার মনে কোনো প্যাঁচ নেই, যা মনে আসছে তাই বলছে। আমি নরম গলায় বললাম, আমি তো তোমাকে খারাপ বলিনি তিশা, কিন্তু আমি আসলে মানসিকভাবে প্রস্তুত নই। ঠিক আছে, আপনাকে প্রস্তুত করার দায়িত্ব আমার। এখন থেকে আমি আপনাকে রোমান্টিক শাসন করব। আমার শাসন মানলে আপনাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আজ বিকেলে যদি আপনি আমাকে পার্কে নিয়ে যান, তবে আমি আপনার প্রিয় কালো রঙের পাঞ্জাবিটা আপনাকে নিজের হাতে পরিয়ে দেব, আর একটা লাল গোলাপ উপহার দেব। যাবেন তো? ওর গলার স্বরটা এখন আর বাচ্চার মতো নেই, কেমন যেন একটা মায়ামাখানো গভীরতা আছে তাতে। আমার বুকের ভেতর কেন জানি অদ্ভুত একটা অনুভূতি হলো। আমি নিজেকে সামলে নিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ঠিক আছে বাবা, যাব। এখন অন্তত আমার হাতটা ছাড়ো। ইয়ে, আপনি অনেক ভালো ভাইয়া। মানে তানভীর সাহেব, আমি এখনই রেডি হয়ে আসছি। খবরদার পালানোর চেষ্টা করবেন না কিন্তু। ও নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেল। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। কেন জানি তিশার এই রোমান্টিক শাসন আমার খুব একটা খারাপ লাগছে না। ওর এই চঞ্চলতা আর আধো আধো শাসনের মাঝে আমি যেন নতুন কোনো জীবনের স্বাদ পাচ্ছি। কিন্তু মনে মনে নিজেকে শাসন করলাম, তানভীর সাবধান, ও কিন্তু এখনও চকলেট পাগল সেই পিচ্চি মেয়েটাই। বিকেলের আকাশটা আজ যেন একটু বেশিই নীল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করছিলাম। মনে মনে নিজেকেই প্রশ্ন করছি, আমি কি সত্যি এই পিচ্চি মেয়ের সাথে পার্কে ডেটে যাচ্ছি? ছি তানভীর, তোর কি আর কোনো কাজ নেই? কিন্তু তিশার ওই ভেজা চোখ আর মায়ামাখানো শাসনের কথা মনে পড়তেই আমার সব যুক্তি ধূলিসাৎ হয়ে গেল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি কি আসতে পারি মিস্টার হবু বর? আমি ঘুরে তাকালাম। দরজায় তিশা দাঁড়িয়ে আছে। ওর পরনে একটা হালকা ফিরোজা রঙের জামদানি শাড়ি। বিশ্বাস করুন, আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এই সেই তিশা যে সকালে বেনি করে চকলেট খাচ্ছিল। শাড়িতে ওকে আজ অনেকটা বড় আর অসম্ভব সুন্দর লাগছে। ওর চুলে একটা বেলি ফুলের মালা জড়ানো। আমি অবাক হয়ে বললাম, তুমি শাড়ি পরেছ? সামলাতে পারবে তো? পরে আবার হোঁচট খেয়ে পড়ে যেও না। শাড়ি সামলানোর জন্যে তো আপনি আছেন। আর আমি কি বলছিলাম মনে নেই? আজ আপনার প্রিয় কালো পাঞ্জাবিটা আমি পরিয়ে দেব। এই নিন, এটা পরুন। ও বিছানা থেকে আমার ইস্ত্রি করা কালো পাঞ্জাবিটা তুলে আনলো। আমি পাঞ্জাবিটা গায়ে দিলাম, কিন্তু বোতামগুলো লাগাতে যাচ্ছিলাম। তিশা হঠাৎ আমার হাতটা সরিয়ে দিল। ওর ছোট ছোট নরম আঙুলগুলো দিয়ে ও আমার পাঞ্জাবির বোতাম লাগাতে শুরু করলো। ও এত কাছে দাঁড়িয়ে আছে যে আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। বাবল গামের গন্ধ নেই,
আজ ওর গা থেকে বেলি ফুলের তীব্র মিষ্টি ঘ্রাণ আসছে। তানভীর ভাইয়া, আপনি কালো রঙে একদম হিরোর মতো লাগছে। আমার ভয় হচ্ছে অন্য মেয়েরা আবার আপনাকে দেখে নজর না দিয়ে দেয়। ও, তো এখন থেকে কি আমার ওপর তোমার নজরদারিও চলবে? অবশ্যই, যা আমার তা শুধু আমারই থাকবে। এবার চলুন, অনেক দেরি হয়ে গেছে। আমরা যখন পার্কে পৌঁছালাম তখন রোদটা একটু পড়ে এসেছে। পার্কের এক কোণে একটা নিরিবিলি বেঞ্চে আমরা বসলাম। তিশা সারাক্ষণ বকবক করছে, স্কুল কলেজের গল্প, ওর বান্ধবীদের গল্প। আমি শুধু মুগ্ধ হয়ে ওর চঞ্চলতা দেখছিলাম। হঠাৎ ও চুপ হয়ে গেল। তানভীর ভাইয়া, আপনি কি জানেন আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন একদিন আপনি আমাদের বাসায় এসেছিলেন। আপনি তখন একটা নীল শার্ট পরেছিলেন। সেদিন থেকেই আমি ডায়েরিতে আপনার নাম লিখতাম। আমি থমকে গেলাম। এই মেয়েটা এত ছোট বয়স থেকে আমাকে পছন্দ করে? আমি তোকে সারা জীবন পিচ্চি বলেই অবহেলা করেছি। বললাম, তিশা, আমি তো জানতাম না। আমি ভেবেছিলাম তুমি আমাকে শুধু বড় ভাই হিসেবেই পছন্দ করো। ভাইয়া ডাকতাম ঠিকই, কিন্তু মনে মনে তো আপনাকে বর হিসেবেই ভেবেছি। তাই যখন মা বলল আপনার সাথে বিয়ে ঠিক হয়েছে, আমি খুশিতে সারা রাত ঘুমাতে পারিনি। যদিও আপনি আমাকে দেখে রেগে যান, তবুও আপনার ওই গম্ভীর মুখটাই আমার সবচেয়ে প্রিয়। ওর কথাগুলো আমার বুকের বাম পাশে গিয়ে এক অদ্ভুত কম্পন তৈরি করলো। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই তিশা হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। পার্কে কিছু মানুষ আমাদের দিকে তাকাচ্ছিল। আমি বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। তিশা, এ কী করছো? সবাই দেখছে তো, ওঠো বলছি। দেখুক সবাই, আমি তো আমার হবু বরকে সারপ্রাইজ দিচ্ছি। এই নিন। ও ওর শাড়ির ভাঁজ থেকে একটা রক্তলাল গোলাপ বের করে আমার দিকে বাড়িয়ে ধরল। ওর চোখে মুখে তখন এক অদ্ভুত দীপ্তি। তানভীর সাহেব, এই পিচ্ছি মেয়েটাকে কি সারা জীবনের জন্য আপনার জীবনসঙ্গিনী হিসেবে মেনে নেবেন? আমি কথা দিচ্ছি, আমি আপনার জীবনটা চকলেটের মতো মিষ্টি করে দেব। আর আপনার সব অগোছালো কাজ আমি নিজের হাতে গুছিয়ে দেব। বলবেন তো আমাকে ভালোবাসেন? আমি স্তব্ধ হয়ে গেলাম। এই মুহূর্তে আমার মনে হলো তিশা মোটেই পিচ্চি নয়। ওর ভালোবাসার গভীরতা আমার চেয়ে অনেক বেশি। আমি গোলাপটা হাতে নিলাম আর ওর হাত ধরে ওকে টেনে আমার পাশে বসালাম। বললাম, তিশা, তুমি সত্যিই আমাকে অবাক করে দিলে। আমি কোনোদিন ভাবিনি তুমি আমাকে এত ভালোবাসতে পারো। তাহলে ভালোবাসেন কিনা সেটা তো বললেন না। আমি মুচকি হাসলাম। ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। বললাম, ভালোবাসা একদিনে হয় না তিশা, কিন্তু তোমার এই পাগলামিগুলো আমাকে বদলে দিচ্ছে। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে বোঝার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমার চকলেট আর ফুচকার দায়িত্ব এখন থেকে অফিসিয়ালি আমার। সত্যি? আই লাভ ইউ তানভীর ভাইয়া। উফ, আবার ভাইয়া বলে ফেললাম। আই লাভ ইউ তানভীর। পার্কের গাছগুলোর মাঝ দিয়ে আসা পরন্ত বিকেলের সোনা রোদটা আমাদের ওপর পড়েছে। তিশার মাথার বেলি ফুলের ঘ্রাণ আমার চারপাশটা ভরিয়ে দিয়েছে। আমি বুঝতে পারলাম এই জোর করে হওয়া বিয়েটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল হতে যাচ্ছে। এই পিচ্চি মেয়েটা আসলে আমার মনের দরজায় কড়া নেড়ে দিয়েছে অনেক আগেই। আমি শুধু বুঝতে দেরি করেছি। বাড়ি ফেরার পথে তিশা হঠাৎ আইসক্রিম খাওয়ার বায়না ধরল। আমি হাসি মুখে ওকে আইসক্রিম কিনে দিলাম। ও যখন আইসক্রিম খাচ্ছিল তখন ওর নাকে একটু ক্রিম লেগেছিল। আমি নিজের রুমাল দিয়ে সেটা মুছে দিতে গিয়ে আবার ওর চোখের দিকে তাকালাম। তিশা আমাকে দেখে চোখ টিপ মারল। কি দেখছেন? প্রেমে পড়ে গেলেন নাকি? আমি হাসলাম আর ওর হাতটা আরও শক্ত করে ধরলাম। বললাম, পড়েছে কি না জানি না, তবে পড়ার রাস্তাটা বেশ মখমলি মনে হচ্ছে। দিনগুলো যেন ডানা মেলে উঠতে শুরু করেছে। পার্কে সেই বিকেলের পর থেকে তিশার প্রতি আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। আজ আমাদের বিয়ের মূল অনুষ্ঠান। সারা বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। আত্মীয় স্বজনদের ভিড়ে পা ফেলার জায়গা নেই। আমি সাদা রঙের একটা শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আজ আর মেজাজ খারাপ নেই, বরং বুকের ভেতর এক অদ্ভুত চাঞ্চল্য কাজ করছে। আজ থেকে সেই চঞ্চল মেয়েটা আইনত এবং শরীয়ত মোতাবেক
আমার অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে। ড্রয়িং রুমে কাজী সাহেব বসেছেন। তিশা পাশের রুমে ওর বান্ধবীদের মাঝে লাল টুকটুকে বেনারসি পরে বসে আছে। আমি মাঝে মধ্যে উকি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু শালিদের কড়া পাহারায় তা সম্ভব হচ্ছে না। কাজী সাহেব বললেন, তানভীর সাহেব, আপনি কি তিশা ইসলামকে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে স্ত্রী হিসেবে কবুল করে নিচ্ছেন? আমি তিশার বাবার দিকে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়ে আশ্বস্ত করার মতো হাসলেন। আমি গভীর শ্বাস নিয়ে স্পষ্ট গলায় বললাম, আলহামদুলিল্লাহ, কবুল। 3 বার কবুল বলার পর আমার নামের সাথে তিশার নামটা চিরস্থায়ীভাবে জড়িয়ে গেল। ইসলামিক পদ্ধতিতে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। সবাই মোনাজাত ধরল। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালাম এমন একটা পবিত্র বন্ধনে আমাদের আবদ্ধ করার জন্য। একটু পরেই তিশাকে নিয়ে আসা হলো। বড়রা সবাই আমাদের দোয়া করে দিলেন। তিশা যখন আমার সামনে এসে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ালো, ওর সেই দুরন্তপনা এখন লাজুকতায় রূপ নিয়েছে। অনেক হট্টগোল আর খাওয়া দাওয়ার পর অবশেষে রাত গভীর হলো। আমি নিজের ঘরের দরজায় এসে দাঁড়ালাম। আজ ঘরটা অন্যরকম লাগছে। সাদা গোলাপ আর রজনীগন্ধার তীব্র ঘ্রাণ ভেসে আসছে। বিছানায় বসে আছে সেই পিচ্চি মেয়েটা, যাকে আমি জোর করে বিয়ে করতে একদমই রাজি ছিলাম না। আমি দরজাটা লাগিয়ে ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। তিশা, ঘোমটাটা কি নিজেই খুলবে নাকি আমার সাহায্য লাগবে? তিশা কোনো কথা বলল না, শুধু কাঁপা কাঁপা হাতে ঘোমটাটা সরিয়ে আমার দিকে তাকালো। ওর কাজল কালো চোখ দুটো আজ লজ্জিত হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিলাম। তানভীর ভাইয়া, আপনি কি এখনো ভাবছেন এই বিয়েটা আপনার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে? আমি ওর চিবুক ধরে মুখটা একটু উঁচু করলাম। ওর নাকের নটটা দুলছে। আমি হাসলাম, বললাম, শুরুতে হয়তো ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি আমি কত বড় গাধা ছিলাম। এই যে আমার পাশে একটা হীরা বসে আছে, তা চিনতে আমার এত সময় লাগলো। ও মা, তার মানে আপনি এখন আমার প্রেমে পুরোপুরি হাবুডুবু খাচ্ছেন? ফুচকা আর কিটক্যাটের ঘুষ কাজে লেগেছে তাহলে? হ্যাঁ, লেগেছে। তোমার ওই শাসনের প্রেমে পড়েছি, তোমার ওই সারল্যের প্রেমে পড়েছি। তিশা, আমি হয়তো তোমাকে আগে বুঝতে পারিনি, কিন্তু এখন থেকে কথা দিচ্ছি, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্তও কাটবে না। আমি জানি তানভীর, আমি জানতাম আপনি আমাকে ঠিকই ভালোবাসবেন। আপনি হয়তো জানেন না, আমি আপনার জন্য একটা বড় কিটক্যাট এই বালিশের নিচে লুকিয়ে রেখেছি। খাবেন? আমি অট্র হাসিতে ফেটে পড়লাম। বাসর ঘরেও মেয়েটা চকলেটের কথা ভুলল না। আমি ওর কপালে একটা দীর্ঘ ও গভীর ভালোবাসার পরশ এঁকে দিলাম। বললাম, চকলেট পরে খাবো, আগে আমার এই দুষ্ট বউটাকে একটু মন ভরে দেখে নি। তিশা আমার শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে ফিসফিস করে বলল, আজ থেকে আমি আপনার চিরস্থায়ী শাসনকারী, মনে থাকবে তো? আমি ওর কোমরে হাত দিয়ে আরও নিবিড় করে জড়িয়ে ধরলাম। বাসর ঘরের সুবাস আর তিশার সান্নিধ্যে আমার জীবনের শ্রেষ্ঠ রাতটা শুরু হলো। জোর করে হওয়া এই বিয়েটা যে এতটা সুখের হবে তা আমার কল্পনার বাইরে ছিল। আমাদের এই খুনসুটি আর ভালোবাসার গল্পটা এখন থেকে প্রতিটা দিন নতুন করে শুরু হবে। ভালোবাসি তিশা, অনেক ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি, আমার প্রিয় চকলেট সাপ্লাইয়ার। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। ভালোবাসার এই ছোট্ট গল্পটা যদি আপনাদের মনে একটু হলেও জায়গা করে নেয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতেই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এমন আরও হৃদয় ছোঁয়া রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন গল্প নিয়ে এলে আপনি সবার আগে দেখতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন।